এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স লার্নিং। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টার স্কেলার এন্ড ভেক্টর। তো যারা এখনো আমাদের আগের ভিডিওটা দেখোনি, যেটা করেছিলাম চ্যাপ্টার 1 ভৌত জগৎ ও তার পরিমাপ, তো এখনো যারা সেই ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি গিয়ে ডেসক্রিপশনে দেখে ফেলো। আর যারা এখনো লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি যাও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করতে ভুলো না যেন। তো চলো শুরু করা যায়। তো দেখো, চ্যাপ্টারটির নাম হচ্ছে কি স্কেলার ভেক্টর। তো দেখি প্রথমে স্কেলার ভেক্টরটা কি। তো স্কেলার হচ্ছে কি বেসিক্যালি যেটার কিনা কোনো ডিরেকশন নেই, আর অন্যদিকে ভেক্টর হচ্ছে গিয়ে যেটার ডিরেকশন আছে। ঠিক আছে, তো এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি এটার ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে আমরা এটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি কি, তাহলে যার ডিরেকশন নেই অথচ ম্যাগনিটিউড আছে সেটা হচ্ছে কি স্কেলার, আর যেটার কিনা ডিরেকশনও আছে ম্যাগনিটিউডও আছে সেটা হচ্ছে গিয়ে ভেক্টর। যেমন ধরো তোমার কোনো এক্সামে তোমার 90% পেতে হবে, কিন্তু তোমার জানা নেই যে কিভাবে পেতে হবে, তখন সেটা হচ্ছে গিয়ে স্কেলার। বা যখন তোমার জানা থাকবে যে 90%ও পেতে হবে এবং কিভাবে পেতে হবে, তখন সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টর। তো অবশ্যই সবাই আমাদের লাইফে ভেক্টরই হতে হবে। তো এবার দেখবো কি কি এক্সাম্পল আছে। আমরা যদি প্রথমে স্কেলার এক্সাম্পল দেখি, যেমন প্রথমে দূরত্ব, সাপোজ 5 মিটার, যেহেতু এটা কোনো ডিরেকশন নেই, অনলি ম্যাগনিটিউড। নেক্সট আসবো আমরা কার্য, সাপোজ 5 জুল। নেক্সট বেগ, সাপোজ 5 মিটার পার সেকেন্ড। এগুলি সবগুলি ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই, এগুলো হচ্ছে গিয়ে স্কেলার। তো এবার আমরা দেখি ভেক্টরের এক্সাম্পল। যেমন ওইদিকে আছে দূরত্ব, ওইদিকে যেমন হয়ে গেল সরণ। এটা সাপোজ 5 মিটার, বাট এটা ডিরেকশন আছে, সাপোজ ধরলাম ওয়েস্ট। এবার এদিকে আছে কার্য, ওইদিকে হবে বল, সাপোজ 5 নিউটন ইস্ট। ঠিক আছে, এটার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। এবার এদিকে আছে বেগ, এদিকে হবে গতিবেগ, বেগের বড় ভাই। গতিবেগ এটা 5, সাপোজ 5 মিটার পার সেকেন্ড ওয়েস্ট। ঠিক আছে, এটা ম্যাগনিটিউডও আছে, এটা ডিরেকশনও আছে। তাহলে আমরা দেখলাম যার ডিরেকশন নেই অথচ ম্যাগনিটিউড আছে সেটা হচ্ছে গিয়ে স্কেলার, আর যার ডিরেকশনও আছে আবার ম্যাগনিটিউডও আছে সেটা হচ্ছে গিয়ে ভেক্টর। ঠিক আছে, এবার আমরা দেখব, যেহেতু বললাম আমাদের লাইফে ভেক্টর হতে হবে, এবার আমরা ভেক্টর নিয়েই আলোচনা করব। এবার দেখি ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ যদি দেওয়া থাকে a ইকুয়াল টু 3 মিটার, আবার মড a ইকুয়াল টু 3 মিটার, মানে এটা বোঝাচ্ছে তার ম্যাগনিটিউড ভ্যালুটা। আর যদি বলে এ ভেক্টর, বলে এটা কি, অ্যাকচুয়ালি ভেক্টরটাকে আমরা এইভাবে ডিনোট করব। ঠিক আছে, এখানে একটা বলা হয়ে থাকে হেড টেলের একটা ব্যাপার বলা হয়ে থাকে। বেসিক্যালি এটাকে বলা হয় হেড আর এটাকে বলা হয় টেল। তো আমরা সবসময় ভেক্টরকে এইরকম নোটেশন দিয়ে ডিনোট করব। তো সাপোজ এ ভেক্টর ইকুয়ালস টু 5
অনেক এনসিইআরটি বইয়ের মধ্যে এমনভাবে দেখায় টু 5। অনেক এনসিইআরটি বইয়ে কি করে এরা ওই যে নোটেশনটা ভেক্টর নোটেশনটা ইউজ করে না, এটা বোল্ড করে লিখে ইকুয়াল টু 5। ইউনিটটা থাকতো। তাহলে আমরা দেখলাম কিভাবে ভেক্টরটা রিপ্রেজেন্ট করে। এবার আমরা ভেক্টরের যোগ বিয়োগ করব। সাপোজ any vector quantity can be added or subtracted with another vector having same unit। তো একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের যোগ বা বিয়োগ করতে হলে অবশ্যই তার ইউনিটটা সেম থাকতে হবে, না হলে যোগ বা বিয়োগ করা যাবে না। তো দেখি एग्जांपल। সাপোজ v1 vector equals to 5 meter per second। suppose positive x direction। next suppose v2 equal to 10 meter per second। suppose negative x direction। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে x ডিরেকশন বরাবর গেল 5 মিটার পার সেকেন্ড আর ওইদিকে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে গিয়ে পজিটিভ, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে কি নেগেটিভের দিকে তার প্রভাবটা বেশি। ঠিক আছে, তো এখন আমরা যদি ভি নেট বের করি তাহলে কি হবে v1 প্লাস v2। ঠিক আছে, তাহলে যেহেতু এটা নেগেটিভ x ডিরেকশনে তার প্রভাবটা বেশি তাহলে এটা মাইনাস হবে। তাহলে কত 10 মাইনাস 5 তাহলে কত হবে 5 মিটার পার সেকেন্ড। ডিরেকশনটা কোন দিকে হবে? অবভিয়াসলি নেগেটিভ ডিরেকশন, নেগেটিভ x ডিরেকশন। বোঝা গেল? এবার আমরা আরেকটা एग्जांपल দিয়ে দেখব। সাপোজ এখানে একটা ব্লক আছে, এখান দিয়ে দেওয়া হচ্ছে 100 নিউটন বল আর এখান দিয়ে দেওয়া হচ্ছে 10 নিউটন বল। সাপোজ এখান দিয়ে খুব বড় একটা মানুষ পুশ করছে আর এখান দিয়ে সাপোজ খুব ছোট একটা মানুষ পুশ করছে। এটা হচ্ছে গিয়ে ব্লক। সাপোজ ধরতে পারো যে এখান দিয়ে গ্রেট কালি পুশ করছে 100 নিউটন বল দিয়ে আর এখান দিয়ে ছোট একটা বাচ্চা পুশ করছে। সাপোজ ধরো এটা ইস্ট আর এটা ওয়েস্ট, তার ডিরেকশনটা আর কি। এটাকে ধরলাম ম্যান 1, এটাকে ধরলাম ম্যান 2 আর যে ফোর্সটা দিয়ে পুশ করছে সেটা ধরলাম F1 আর এটা ধরলাম F2। এখন আমরা বের করব F নেট। তাহলে কি F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, এটা কি 100 নিউটন। যেহেতু তার ডিরেকশনটা অপোজিট সাইড, এটা ইস্ট আর এটা ওয়েস্ট, এটা দুটো অপোজিট সাইড, তাহলে মাইনাস হবে -10। তাহলে কত হয়ে যাবে এটা 100 - 10 90 নিউটন। তাহলে তার ডিরেকশনটা কোন দিকে বেশি হবে? ইস্ট। তাহলে আমরা পেয়ে গেলাম এফ নেট হয়ে গেছে 90 নিউটন ইস্ট বরাবর। এখন আমরা শুরু করব টাইপস অফ ভেক্টরস। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি টাইপ অফ ভেক্টর আসছে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলি ভেক্টর, এখানে অনেকগুলি ভেক্টর দেখতে পাচ্ছ।
তো প্রথমে আমরা আসবো ইকুয়াল বা সমান ভেক্টর। সাপোজ এ বি একটা ভেক্টর আছে, সাপোজ আরেকটা ভেক্টর আছে সি। তো দেখো এ বি আর সি ডি দুটো ভেক্টরের কি তার ম্যাগনিটিউডটা প্রায় সমান, আবার তার ডিরেকশনটাও একই দিকে। তো এই ধরনের এই দুটি ভেক্টরকে আমরা বলতে পারবো ইকুয়াল বা সমান ভেক্টর। নেক্সট আমরা আসবো অপোজিট ভেক্টর। সাপোজ এ বি আরেকটা ভেক্টর, এখানে সাপোজ সি। এখানে দেখা যাচ্ছে এ বি একটা ভেক্টর আছে, সি ডি একটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরে ম্যাগনিটিউডটা সমান, কিন্তু সি ডি ভেক্টরটা এ বি ভেক্টর তার অপোজিট ডিরেকশন। এই জন্য এ বি আর সি ডি এই দুটি ভেক্টরকে আমরা বলবো অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। নেক্সট আমরা আসবো কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর। সেটা হচ্ছে গিয়ে সাপোজ এখানে অনেকগুলি ভেক্টর আছে, সাপোজ এখানে এ বি সি ডি ই এফ জি এইচ পি কিউ, এখানে অনেকগুলি ভেক্টর আছে। তো সবগুলি ভেক্টরই একে অপরের সমান্তরাল। হতে পারে এগুলি ম্যাগনিটিউডের সমান না, ডিরেকশনও একই দিকে না, কিন্তু প্রত্যেকটি ভেক্টরই একে অপরের সমান্তরাল। এই ধরনের ভেক্টরগুলিকে বলা হয় কোপ্ল্যানার, এই ধরনের ভেক্টরগুলিকে বলা হয় কোলিনিয়ার বা একরেখীয়। নেক্সট আমরা আসবো কোপ্ল্যানার বা একতলীয়। কোপ্ল্যানারটা হচ্ছে সাপোজ দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর কি এই হোয়াইট বোর্ডটা প্লেনই আছে, মানে দুইটা ভেক্টর একই তলে আছে, এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারি কোপ্ল্যানার। আবার তিনটি ভেক্টর মানে দুটি ভেক্টর অবশ্যই একই তলেই থাকবে, মানে একতলীয় হবে এই দুটি ভেক্টর, কিন্তু তিনটি ভেক্টর একতলীয় হতে পারে আবার নাও হতে পারে। সাপোজ এরকম তিনটি ভেক্টর দেখতে পাচ্ছ, তো দেখা যায় এই তিনটি ভেক্টরই একই প্লেনে আছে, কিন্তু আমরা যদি আবার এইরকম ভাবে নিই তাহলে দেখা যায় এই দুটি ভেক্টর একই প্লেনে আছে, অথবা এই দুটি ভেক্টর একই প্লেনে আছে, অথবা এই দুটি একই প্লেনে আছে, কিন্তু তিনটা ভেক্টর একই সাথে একই প্লেনে নেই। সেটাই বললাম যে তিনটি ভেক্টর কোপ্ল্যানার হতে পারে আবার নাও হতে পারে। নেক্সট আমরা আসবো কনকারেন্ট বা সমবিন্দু ভেক্টর। এটা আসলে আমরা যদি একটা বলের ক্ষেত্রে দেখি, সাপোজ একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে একজন F1 বল দিয়ে টানছে, আরেকজন সাপোজ F2 বল দিয়ে টানছে, আরেকজন F2 বল দিয়ে টানছে। তো দেখতে পাচ্ছ তিনটা বলেরই বিন্দু একই। তো এই ধরনের ভেক্টরকে আমরা বলবো কনকারেন্ট বা সমবিন্দু ভেক্টর। নেক্সট আমরা আসবো 3D ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। সাপোজ এখানে তিনটে অ্যাক্সিস আছে, x y z, এখানে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিলাম a, এই ডিরেকশন, এটাকে সাপোজ নিলাম r, ঠিক আছে। তো এই ও এ ভেক্টরটাকে আমরা বলবো 3D ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। নেক্সট আমরা আসবো ইউনিট বা একক ভেক্টর। এটা ইউনিট ভেক্টরটা ম্যাগনিটিউডটা অলওয়েজ 1। এই ইউনিট ভেক্টরটা আমরা মূলত
ডিরেকশন বোঝাতে ইউজ করি। সাপোজ এক্স ওয়াই দুটি অ্যাক্সিস আছে, যদি বলি এক্স অ্যাক্সিস বরাবর তার এক এক ভেক্টর, তো সেটা হবে অলওয়েজ 1 এক এক ভেক্টর। আমরা এক্স অ্যাক্সিস বরাবর একে আমরা এক্স ক্যাপ দিয়ে ডিনোট করি, ওয়াই অ্যাক্সিস বরাবর একে আমরা ওয়াই ক্যাপ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, যদি আমরা বলি সাপোজ বিলোনিয়া থেকে আগরতলা ডিরেকশন, এই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর কত, সেটা অলওয়েজ হবে 1। সো ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 1। নেক্সট আমরা আসবো জিরো বা শূন্য ভেক্টর। ভেক্টর জিরো সেটা কি করে? তো অ্যাকচুয়ালি এটা ম্যাগনিটিউডটা হবে 0, তো সেটা ডিরেকশনটা যে কোনো হতে পারে, আরবিট্রারি। সাপোজ বললাম কোনো বস্তুর উপর প্রযুক্ত বল 0, কিন্তু এটা একদমই ঠিক না। ফোর্স অন এ বডি ইকুয়ালস টু 0, দিস ইজ নট কারেক্ট। ঠিক আছে, তো সেটা অবশ্যই 0 ভেক্টর। যখন আমরা বলবো ফোর্স অন এ বডি বা কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, তখন আমরা বলবো সবসময় 0 ভেক্টর, কখনোই বলবো না 0। তো এটা হচ্ছে গিয়ে 0 ভেক্টর। নেক্সট আমরা আসবো পজিশন বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টরটা কি? সাপোজ এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস আছে, আমরা এই বরাবর একটা পয়েন্ট নিলাম, এটার নাম দিয়ে দিলাম পি। ঠিক আছে, পয়েন্ট সাপোজ তিনটে অ্যাক্সিস আছে, সাপোজ এসব জায়গাতে একটা পয়েন্ট নিলাম, তাহলে পয়েন্টের অবস্থান কি হবে? এখান দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর জেড। তাহলে এটা যদি পয়েন্ট হয় সাপোজ পি, তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হবে? এক্স ওয়াই জেড। তাহলে আমরা কোঅর্ডিনেটটা লিখতে পারি এক্স ওয়াই জেড। তাহলে এই পয়েন্টটা দিয়ে আমরা এর পজিশনটা ডিনোট করছি, তো এটা হচ্ছে গিয়ে পজিশন ভেক্টর। পি হচ্ছে কি এখানে পজিশন ভেক্টর। বোঝা গেল? এখন আমরা দেখব রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফলটা যদি তৃতীয় আরেকটা ভেক্টরের ফলাফলের সমান হয়, তখন ওটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর। সাপোজ ও এ একটা ভেক্টর, ও এ বি আর একটা ভেক্টর। সাপোজ কেউ এখান থেকে এখানে যাত্রা করলো, দেন এখান থেকে এখানে যাত্রা করলো, তাহলে এখান থেকে এখানে যেতে তার কতটুকু ডিস্টেন্স কভার করলো? সাপোজ এটা দিলাম আর, তো এটাকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ও এ প্লাস এ বি। এখানে আরটা হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর। এখন আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন। ত্রিভুজ সূত্রটা হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টরকে যদি আমরা কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা মান ও অভিমুখে প্রকাশ করি, তাহলে ক্রমান্বয়ে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয়ের লব্ধিকে প্রকাশ করবে। সাপোজ দুটি সমজাতীয় ভেক্টর নিলাম আমরা, ও এ আর ও বি, তাহলে ক্রমান্বয়ে গৃহীত তৃতীয় বাহুটি তার কিসে প্রকাশ করবে? লব্ধিকে, এটা কিনা ধরলাম আর। ঠিক আছে,
তো এটা হলো ত্রিভুজ সূত্র। এখন আমরা এর অ্যানালাইটিক মেথড বা গাণিতিক পদ্ধতি দেখব। তো এর জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে দেব, এটা যোগ করে দেব, এটার নাম দিলাম ডি। ঠিক আছে, এখন ওয়ে ভেক্টরটি আমরা একটা ম্যাগনিটিউড নিয়ে নেব, নিলাম এটা পি, এটা ক্যাপিটাল কিউ। এখন আমরা ট্রায়াঙ্গেল ও ডি বি থেকে পাই পাইথাগোরাস থিওরেম অনুযায়ী OB স্কয়ার ইকুয়ালস টু OD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখন OD ইকুয়ালস টু কি OA প্লাস AD, তার হোল স্কয়ার প্লাস BD স্কয়ার। আমরা এই পার্টটাকে একটু ভাঙাবো, OA স্কয়ার প্লাস 2OA AD প্লাস AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তো AD স্কয়ার প্লাস BD স্কয়ার লিখতে পারি পাইথাগোরাস থিওরেম অনুযায়ী AB স্কয়ার, এটা লিখতে পারবো আমরা AB স্কয়ার। এখন আমাদের ও এর মান জানা আছে P, AB এর ভ্যালু জানা আছে Q, ও জানা আছে P, তো বের করতে হবে আমাদের AD। তো আমরা এই ত্রিভুজটা থেকে মানে ADB এই ত্রিভুজটা থেকে আমরা AD বাহুটি বার করব। আমরা জানি যে cos থিটা ইকুয়ালস টু AD বাই AB, মানে ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে AD ইকুয়ালস টু কি AB cos থিটা। আমরা ত্রিকোণমিতিতে পড়ে এসেছো এগুলি। এখানে OB টা হচ্ছে গিয়ে R, তাহলে R স্কয়ার ইকুয়ালস টু OA মানে হচ্ছে গিয়ে P স্কয়ার প্লাস 2P ইন্টু Q ইন্টু AD মানে হচ্ছে AB cos থিটা, AB মানে হচ্ছে Q। তো এখানে OB মানে হচ্ছে গিয়ে R স্কয়ার ইকুয়ালস টু OA মানে হচ্ছে গিয়ে P স্কয়ার প্লাস 2 ইন্টু OA মানে হচ্ছে গিয়ে P ইন্টু AD। আমরা এখন ভ্যালু বার করলাম AB cos থিটা, AB মানে Q cos থিটা, Q cos থিটা প্লাস AB Q মানে Q স্কয়ার। তো এখান থেকে আমরা R এর ভ্যালু পেয়ে গেলাম, R ইকুয়াল টু রুট ওভার অফ P স্কয়ার প্লাস 2PQ cos থিটা প্লাস Q স্কয়ার। তো এই সমীকরণটা দিয়ে আমরা OB যেটা লব্ধি ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। নেক্সট আমরা এই লব্ধি ভেক্টরের অভিমুখটাকে প্রকাশ করব গাণিতিক পদ্ধতি দিয়ে। আবার এই অভিমুখটাকে প্রকাশ করার জন্য আমরা ত্রিভুজ ODB নেব। ODB থেকে আমরা দেখি যে tan, এটা একটা অ্যাঙ্গেল নাম দিয়ে দিলাম সাপোজ ফাই, আর এখানে যে আমরা tan থিটাটা নিয়েছিলাম cos থিটা, এখানে আমরা নিয়ে দিলাম থিটাটা, এই জন্য আমরা cos থিটা ইকুয়াল টু AD বাই AB লিখেছিলাম। আর এখানে অভিমুখটা প্রকাশ করার জন্য আমরা ফাই নিচ্ছি অ্যাঙ্গেলটা, tan ফাই ইকুয়ালস টু BD বাই OD।
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বিডি বাই ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। তো আমরা এখানে আবার এডির ভ্যালুও জানি, ও এর ভ্যালুও জানি, বিডি বের করব। এখানে আমরা ইউজ করব সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু বিডি বাই এবি, লম্ব বাই অতিভুজ। তো বিডি ইকুয়াল টু কি এবি সাইন থিটা। তাহলে এবি ভ্যালু আমরা জানি কিউ, এবি সাইন থিটা মানে কিউ সাইন থিটা বাই ও এ কত পি প্লাস এডি আমরা কত বের করেছিলাম এবি কস থিটা মানে কিউ কস থিটা। তাহলে tan phi আমরা পেয়ে গেলাম। এটার দ্বারা আমরা লব্ধি ভেক্টরের অভিমুখটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই হলো আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো এখন আমরা শুরু করব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টর এডিশন। তো সামান্তরিক সূত্রটি কি? দুটি সমজাতীয় ভেক্টরকে যদি আমরা কোনো সামান্তরিকে দুটি বাহু দ্বারা মান ও অভিমুখে প্রকাশ করি, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামান্তরিকের ওই যে কর্ণটি আছে সেটি তার লব্ধিকে প্রকাশ করবে। সাপোজ দুটা ভেক্টর নিলাম সামান্তরিকের, সাপোজ ও এ আর ও বি। তাহলে এই ছেদবিন্দুগামী কর্ণটি তার লব্ধিকে প্রকাশ করবে। এটা হচ্ছে গিয়ে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আর এটার যে অ্যানালাইটিক মেথডটা আছে সেটা তোমরা বই থেকে দেখে নেবে, সেম ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশনের মতো। এখন আমরা দেখব কতগুলি স্পেশাল কেস। তার মধ্যে আছে দুটি সমমুখী ভেক্টরের লব্ধি। সমমুখী ভেক্টর মানে সাপোজ দুটি ভেক্টর একই দিকে, ও এ আর ও বি, ও হচ্ছে পি, এটা হচ্ছে গিয়ে কিউ। তো দুটো ভেক্টর যদি একই দিকে হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে 0 ডিগ্রি। তাহলে cos θ কত 1। তো আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম আগে, r √p² + 2pq cos θ plus q²। তো এখানে cos θ কত 1, তাহলে √p² plus 2pq plus q² √p plus q whole square equal to আসবে p plus q। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টর দুটি সমমুখী ভেক্টরের লব্ধি হবে p plus q। এখন আমরা দেখব দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি। বিপরীতমুখী ভেক্টর বলতে দুটি ভেক্টরের ডিরেকশন তার অপোজিট সাইডে। সাপোজ ও এ আর ও বি, মানে তার ম্যাগনিটিউড সমান, সমান না কি না হতে পারে বা না হতে পারে। ও এ ধরলাম পি, এটা হলো কিউ, দুইটা অপোজিট ডিরেকশনে, জাস্ট আমার হাতের মতো আর কি, দুইটা অপোজিট ডিরেকশন। তো দুটা ভেক্টর যদি অপোজিট ডিরেকশন হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি। থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় cos θ ইকুয়াল টু -1। ঠিক আছে, তো ফর্মুলা অনুসারে r ইকুয়াল টু √p² plus 2pq cos θ plus q²। যেহেতু cos θ -1 তাহলে p² minus 2pq plus q², এটা হবে p minus q whole square, তাহলে আসবে p minus q।
তাহলে দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি আসছে পি মাইনাস কিউ। তাহলে আমরা দেখতে পারলাম যে দুটি সমমুখী ভেক্টরের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ আর দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ। এবার আমরা দেখব দুটি বিপরীতমুখী ও সমমানের ভেক্টরের লব্ধি। আগেরটা দেখেছিলাম যে দুটি বিপরীতমুখী ভেক্টর কিন্তু সমান না, এখন দেখব দুটি বিপরীতমুখী ও সমমানের ভেক্টরের লব্ধি। ও এ সেম ভেক্টরটা ম্যাগনিটিউডটা সেমই থাকবে, ও বি এটা পি নিলাম, এটা কিউ। তো এটা এদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। তাহলে cos θ = -1। এটা যেহেতু সমমানের তাহলে p = q। তো therefore লব্ধি r = √of p² + 2pq, যেহেতু p = q তাহলে p × p cos θ plus p², তাহলে p² -1 - 2p² plus p², তাহলে এটা কত হয়ে যাবে 0। তাহলে দুটি বিপরীতমুখী ও সমমানের ভেক্টরের লব্ধি হয়ে গেল 0, অর্থাৎ পরম মান 0। এখন আমরা দেখব দুটি সমকোণী নত ভেক্টরের লব্ধি। দুটি সমকোণী নত ভেক্টর বলেছে, তাহলে সমকোণে নত দুটি ভেক্টর নিলাম, ও এ ও বি, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। এবার এটা লব্ধিটা নিলাম, যেটা হয়ে গেল না আর। এবার তার লব্ধি r = √of ফর্মুলা অনুসারে p² plus 2pq cos θ plus q²। এখানে যেহেতু সমকোণে নত তাহলে θ = 90 ডিগ্রি, তাহলে cos 90 cos θ এখানে হবে 0, যেহেতু θ 90 ডিগ্রি। তাহলে এখানে r = আসবে √of p² plus q², এখানটা 0 হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে tan θ = কত আসবে, লম্ব বাই ভূমি মানে কি q/p। ঠিক আছে, এটা দ্বারা আমরা অভিমুখটাকে প্রকাশ করতে পারি। আমরা যদি এই অ্যাঙ্গেলটা যদি আমরা ফাই ধরি তাহলে tan phi = আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি u/p। এই tan phi দ্বারা আমরা এর অভিমুখটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে দুটি রাশির নতির বা দুটি ভেক্টরের নতি, তাহলে আমরা দেখলাম যে দুটি ভেক্টরের নতির সর্বোচ্চ মান p plus q আর সর্বনিম্ন মান p minus q। তো আমরা এখন কতগুলি স্পেশাল কেস লক্ষ্য করলাম। এখন আমরা একটি নিউমেরিক্যাল দেখব। এরকম টাইপের কোশ্চেনগুলি বোর্ড এবং এন্ট্রান্সে অনেকবার এসছে। তো আমরা দেখব কোশ্চেনটা কি বলছে। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? দুটি ভেক্টরের লব্ধির মান ওদের প্রত্যেকের মানের কি সমান হবে? এটা হচ্ছে কোশ্চেনটা। তো ধরলাম দুটি সমান মানের ভেক্টরের মান হচ্ছে গিয়ে p এবং তাদের মধ্যে যে অন্তর্গত কোণটা আছে সেটা ধরলাম আলফা, এবং ওদের ভেক্টরের যে রেজাল্টেন্টটা বা লব্ধি আছে সেটা হচ্ছে r হয়। তাহলে r = আমরা লিখতে পারি p² plus 2pq ফর্মুলা। এখানে যেহেতু দুটি ভেক্টর সমান এবং p, তাহলে 2p × p cos আলফা প্লাস q² মানে কি এখানে p² যেহেতু সমান মান দুটি ভেক্টর।
ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি 2p² প্লাস 2p² cos alpha equals to root over of 2p² কমন নিলে 1 প্লাস cos alpha। ঠিক আছে, এবার বলছে যদি সমান মানের ভেক্টরের লব্ধির মান যদি প্রত্যেকের মানে সমান, সাপোজ ধরলাম আর এর মান পি এর সমান, তাহলে এর থেকে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos alpha ইকুয়ালস টু হচ্ছে 1। এস পার কোশ্চেন এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 1 প্লাস cos alpha ইকুয়াল টু হাফ, और cos alpha इक्वल टू কি আসছে হাফ মাইনাস 1 মাইনাস হাফ। তো cos থিটা মান cos থিটার মান কখন মাইনাস হাফ হয়, থিটা ইকুয়ালস টু যদি মানে এখানে আলফা ইকুয়ালস টু যদি 120 ডিগ্রি হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আলফা ইকুয়াল টু যদি 120 ডিগ্রি হয় তাহলে দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান তাদের প্রত্যেকের মানের সমান হবে। এটা হলো গিয়ে আনসারটা। তো আজ এই পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারের বাকি পার্টগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব।